আচ্ছা, তাহলে আমার নেক্সট টপিক এটা, যেহেতু আপনাদের ট্রানজাকশন অ্যানালাইসিসে কোনো সমস্যা নেই। এরপর টপিকটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, ঠিক আছে, বা গ্যাপ, ইন শর্ট যেটা আমরা বলি গ্যাপ। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনারা দেখেন যে বিভিন্ন রকমের আপনারা কি পড়ছেন, স্ট্যান্ডার্ড পড়ছেন, রুলস পড়ছেন, ল পড়ছেন, তাই তো? সো যেটা বিষয় সেটা হচ্ছে যে এরকম অ্যাকাউন্টিং এর কিছু স্ট্যান্ডার্ড বা রুলস এন্ড রেগুলেশনস আছে। আচ্ছা, আপনাদেরকে কি কোর্স আউটলাইন প্রোভাইড করেছিলাম? আপনারা কি কোর্স আউটলাইন পেয়েছেন? ম্যাম না চেক ম্যাম, করতে হবে এখনো ম্যাম। আচ্ছা, আমি চেক করছি। পাইনি ম্যাম। কোর্স আউটলাইন পাননি? আচ্ছা, কোর্স আউটলাইন তাহলে আজকে পেয়ে যাবেন। আর আপনারা সবাই কি আমাকে গ্রুপ প্রোফাইল জমা দিয়েছেন? না ম্যাম দেয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, সবাই গ্রুপ প্রোফাইল জমা দিবেন। আর আপনাদের মধ্যে কেউ কি আমাকে ইমেইল করেছিলেন গ্রুপ প্রোফাইল? ম্যাম গ্রুপের ব্যাপারটা কি আরেকবার বলবেন? ওই যে আপনি কতজন করে করতে বলেছিলেন বা সামথিং, আমি আপনাদেরকে মানে মোস্ট প্রবাবলি 5 জন করে করতে বলেছিলাম, 5 জন বা 6 জন এরকম, ঠিক আছে? 5 থেকে 7 ম্যাক্সিমাম। হ্যাঁ, 5 থেকে 7 6। বলছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা আমাকে কিন্তু ইমেইল করবেন না, আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিয়েছি, সেখানে সবাই আপনাদের গ্রুপ প্রোফাইলটা সাবমিট করবেন, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এখন আমরা গ্যাপ পড়ছিলাম, সেটা হচ্ছে যে কিছু স্ট্যান্ডার্ড আছে। আপনারা যখন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় অনেক স্ট্যান্ডার্ড পড়েন যে এটাকে কিভাবে করতে হবে বা বিভিন্ন বিষয়। হ্যাঁ, মাহবুব আলী বলেন। ম্যাম বলতেছিলাম যে গ্রুপ থেকে একজন সাবমিট করলে তো হইলো না হ্যাঁ, ম্যাম? হ্যাঁ, 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 গ্রুপ থেকে একজন সাবমিট করবেন। হুম। আচ্ছা, তো অ্যাকাউন্টিং এর এরকম কিছু স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড মানে কি, আপনি কিভাবে রেকর্ড করবেন, কোনটাকে কেন আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, বা আপনার যে বিভিন্ন রকমের রিপোর্ট আছে সেই রিপোর্ট গুলো কিভাবে প্রেজেন্ট করছেন, এই যে নিয়ম কিভাবে করতে হবে, সেই রুলস গুলো দিয়ে দিচ্ছে কি গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তো এখানে গ্যাপ কি করছে, 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রোভাইড করতে বলেছে। স্টেটমেন্ট গুলো কি, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ও স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস এন্ড নোটস ডিসক্লোজার। এরকম 5টা স্টেটমেন্ট প্রোভাইড করতে বলেছে। কেন বলেছে? অনেক ধরনের ইউজার আছে যাদের এই ইনফরমেশন গুলো প্রয়োজন। দেখেন, ভ্যারিয়াস ইউজার্স নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, সেই জন্য এটাকে দিতে বলেছে। এবং এখানে একটা কথা লেখা আছে যে দ্য অ্যাকাউন্টিং প্রফেশন হ্যাজ ডেভেলপ স্ট্যান্ডার্ডস দ্যাট আর জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউনিভার্সালি প্র্যাকটিসড। মানে হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন মানে অ্যাকাউন্টিং প্রফেশন তো নিজে নিজে করে, যারা অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে অ্যাসোসিয়েটেড তারা কিছু স্ট্যান্ডার্ড ডেভেলপ করেছে। সেই স্ট্যান্ডার্ড গুলো কি? যে স্ট্যান্ডার্ড গুলো ওয়ার্ল্ড ওয়াইড একসেপ্ট করে এবং সবাই ইউজ করে বা প্র্যাকটিস করে, এরকম কিছু স্ট্যান্ডার্ড দিয়েছে গ্যাপ, এবং স্ট্যান্ডার্ড গুলো দেওয়া হয়েছে, এবং সেই স্ট্যান্ডার্ড গুলোকে একসাথে বলা হচ্ছে গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই প্রিন্সিপালস এর আন্ডারে বলা হয়েছে 5টা স্টেটমেন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? কেন 5টা স্টেটমেন্ট তৈরি করতে হবে সেটাও হচ্ছে বলা হয়েছে এখানে, যে ভ্যারিয়াস ইউজার্স নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। এ পর্যন্ত বুঝেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আরো কিছু কথা আছে যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল or GAP standards that are generally accepted in universal practice. These standards indicated how to report economic events. ইকোনমিক ইভেন্টস মানে হচ্ছে আমরা যতক্ষণ যে ট্রানজাকশন গুলো পড়লাম সেগুলো হচ্ছে ইকোনমিক ইভেন্টস, যে ইভেন্টস গুলোর সাথে মানিটারি ট্রানজাকশন রিলেটেড, তাই তো? বুঝেছেন?
আমি কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে ট্রানজেকশনটার সাথে মানিটারি ইস্যুস কানেক্টেড, সে ফর এক্সাম্পল আপনার অর্গানাইজেশনের ম্যানেজার চলে গেলেন জব ছেড়ে দিয়ে, তাহলে এটা আপনার জন্য মানিটারি কোনো ট্রানজাকশন হলো না, এটা কোনো ইকোনমিক ইভেন্ট হলো না, ঠিক আছে? সো যে ইকোনমিক ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো কিভাবে রিপোর্ট করা হবে তার জন্য বিভিন্ন ফর্ম, স্ট্যান্ডার্ড বা রুলস প্রোভাইড করেছে গ্যাপ। এবং এই যে রুল সেট করে যারা, তাদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড সেটিং বডি, মানে যেহেতু স্ট্যান্ডার্ড সেট করে যারা তাদেরকে বলা হয় স্ট্যান্ডার্ড সেটিং বডি। স্ট্যান্ডার্ড সেটিং বডি কারা কারা? এফএএসবি আছে, এসইসি আছে, আইএএসবি আছে, এরকম অনেক আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাজাম্পশনস ইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এরকম তো বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড দিয়েছে, তো স্ট্যান্ডার্ড বা এরকম যে রুলস গুলো আছে, এই রুলস গুলোর মধ্যে যখন অ্যাপ্লাই করা হবে হয় অ্যাকাউন্টিং এ, তখন কিছু বিষয়কে অ্যাজিউম করে নেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে অ্যাজাম্পশনস। প্রথম অ্যাজাম্পশনস কি? মানিটারি ইউনিট। মানিটারি ইউনিট কি বলছে? requires that only those things that can be expressed in money are included in the accounting records. মানে হচ্ছে যে সেই সব বিষয়গুলোই অ্যাকাউন্টিং এ রেকর্ড করা হবে, those which are connected with money, মানে ইকোনমিক ইভেন্ট যেটাকে আমরা বলছি, ঠিক আছে? যে ম্যানেজার চলে গেল সেটা কোন ইকোনমিক ইভেন্ট না, কোনো মানিটারি কোনো রিলেশনশিপ নাই, তার মানে এটা আপনি রেকর্ড করবেন। যখন আপনার মানিটারি রিলেশনশিপ হবে তখন আপনি এটাকে রেকর্ড করবেন। সাপোজ ম্যানেজারকে বেতন দিলেন, তখন এটা মানিটারি ইভেন্ট বা মানিটারি রিলেশনশিপ আছে, তখন এটাকে আপনি রেকর্ড করবেন। আপনারা কি বুঝেছেন? জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে ইকোনমিক এন্টিটি। ইকোনমিক এন্টিটি কি বলছে? যে স্টেটস দ্যাট এভরি ইকোনমিক এন্টিটি ক্যান বি সেপারেটলি আইডেন্টিফাইড এন্ড অ্যাকাউন্টেড ফর। মানে প্রত্যেকটা ইকোনমিক এন্টিটি যেগুলো যা আছে, যে সাপোজ আপনারা 10টা ট্রানজাকশন করলেন, তাই না? তো 10টা ট্রানজাকশন কি, 10টা ট্রানজাকশন আলাদা আলাদা, মানে তার আইডেন্টিক্যাল, যদিও একটার সাথে একটা কানেক্টেড, কিন্তু তাদেরকে প্রত্যেকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে, ঠিক আছে? এটাই বলছি ইকোনমিক এন্টিটি। এবং আরেকটা সবচেয়ে মেজর ইস্যু যেটা ইকোনমিক এন্টিটি, যে আপনি একটা অর্গানাইজেশন বা আপনার অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন, তার একটা আলাদা আইডেন্টিফিকেশন থাকতে হবে, তার ট্রানজাকশন আইডেন্টিফাইড আলাদা আলাদা, এরকম একদম আলাদা থাকতে হবে একটা অর্গানাইজেশনকে, পার্সনের সাথে মিশানো যাবে না। সে ফর এক্সাম্পল ইভ্যালির এগেইনস্টে মামলা করা হলো, তাই তো? কেন করতে পেরেছে? ইভ্যালির এগেইনস্টে মামলা করেছে, পরবর্তীতে ইভ্যালির এমডি কে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যে মামলা করা হলো সেটা কিন্তু ইভ্যালির এগেইনস্টে করা হয়েছে। কেন এটা পসিবল হয়েছে? কারণ ইভ্যালি একটা অর্গানাইজেশন এবং তার নিজস্ব একটা ইকোনমিক এন্টিটি আছে, সেটাকে সেপারেটলি আইডেন্টিফাই করা যাচ্ছে, এটাই হচ্ছে ইকোনমিক এন্টিটি। ম্যাম, ইভালির নিজস্ব ইকোনমিক এন্টিটি আছে নাকি ইভালি ইটসেলফ ইজ অ্যান ইকোনমিক এন্টিটি? both are same statement. ইভ্যালি একটা মানে বাই ইটসেলফ ইকোনমিক এন্টিটি বলেন, বা ইটসেলফ একটা নিজস্ব আইডেন্টিক্যাল এন্টিটি যাই বলতে পারেন, কিন্তু বিষয় হচ্ছে ইভ্যালি কে আলাদা করা যাচ্ছে, ঠিক আছে? ইভ্যালির এমডির সাথে ইভ্যালি কে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না, কানেক্টেড না, দে আর নট কানেক্টেড। ইভ্যালি একটা আলাদা এন্টিটি, ইভ্যালির এমপ্লয়িজ যারা তারা আলাদা এন্টিটি, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে? দেন হচ্ছে টাইম পিরিয়ড। Time period states that the life of a business can be divided into artificial time period. মানে আপনার বিজনেসকে বিভিন্ন রকমের টাইম পিরিয়ডে ডিভাইড করে নিই। সে ফর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস মিলিয়ে আমরা একটা কোয়ার্টার ধরি।
আবার এটা যদি কেউ চায় কোন অর্গানাইজেশন না, যারা কোয়ার্টারে চিন্তা করবে না, তারা 6 মান্থ চিন্তা করবে, জানুয়ারি টু জুন, তারা এইটা একটা টাইম পিরিয়ডে চিন্তা করে। এটা এক এক রকম জন এক এক ভাবে চিন্তা করতে পারে, ঠিক আছে? কিন্তু টাইম পিরিয়ড মানে হচ্ছে একটা বিজনেস ডিফারেন্ট ডিফারেন্ট টাইম পিরিয়ডের মধ্যে থাকবে, টাইম পিরিয়ড থাকবে একটা বিজনেসের। টাইম পিরিয়ড ব্যাপারটা বুঝছেন, এটা খুব ইজি। জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে গোয়িং কনসার্ন। বিজনেস উইল রিমেইন ইন অপারেশন ফর দ্য ফরসিবল ফিউচার। মানে হচ্ছে বিজনেস ফরসিবল ফিউচার মানে যতদূর পর্যন্ত দেখা যায়। তো একটা বিজনেস, এটা মনে করা হয় যে একটা বিজনেস এর অপারেশন অ্যাক্টিভিটি চলতেই থাকবে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে কস্ট কনস্ট্রেইন্ট। কস্ট কনস্ট্রেইন্ট কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটার্স weigh the cost that companies will incur to provide the information against the benefit that financial statement user will gain from having the information available. এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে কিংবা বিভিন্ন ধরনের যে ইনফরমেশন প্রোভাইড করার জন্য যে বিভিন্ন রকমের রিপোর্ট প্রোভাইড করা হচ্ছে, এগুলো করতে কিন্তু কস্ট প্রয়োজন লাগে, মানে এর একটা খরচ আছে। যেমন প্রত্যেক বছর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়, সেটা অডিট করাতে হয়, অডিট করাতে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়, তার মানে হচ্ছে সেখানে একটা খরচ আছে। তারপর এই যে যখন ফাইন্যান্স স্টেটমেন্ট প্রিপারেশন করা বা প্রিপেয়ার করা, এটার জন্য হচ্ছে সারা বছর ধরে কাজ করতে হয়। সো একজন এমপ্লয়ি বা একটা গ্রুপ অফ এমপ্লয়ি তো হচ্ছে এই কাজে অকুপাইড থাকে, সুতরাং এখানেও একটা কস্ট ইনকার হয়, তাই তো? বিষয় হচ্ছে যে এই যে কস্ট ইনকার হচ্ছে, এই যে কস্ট গুলো ইনকার করে যখন একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রিপেয়ার করা হবে, এরপরে যে পেমেন্ট, এটা থেকে যে ফিডব্যাকটা আসবে বা যে বেনিফিটটা আসবে বা ইউজাররা ইনফরমেশন অ্যাভেল করে যে বেনিফিটটা পাবে, সেই বেনিফিটটা যেন কিসের সমান হয়? কস্টের যে কস্টটা হচ্ছে, সে কস্টের চেয়ে যেন বেনিফিটটা বেশি হয়, ঠিক আছে? জি ম্যাম। সেই ক্ষেত্রে ম্যাম আমরা যখন অডিট টিম দিয়ে যখন পুরো ট্রানজাকশন গুলো সব অডিট করা হচ্ছে, সেই ক্ষেত্রে অডিট টিম তো সে ফার্মের ভেতরেই থাকবে তাই না? ম্যানেজমেন্টের মধ্যেই থাকবে অডিট টিম। অডিট টিম দুই রকমের হয়, একটা ইন্টারনাল অডিট টিম, একটা এক্সটার্নাল অডিট টিম। আচ্ছা, যে ইন্টারনাল অডিট ক্ষেত্রে টিম যারা থাকে তারা হচ্ছে ইন্টারনাল অডিটর, তার অর্গানাইজেশনের মধ্যে থাকে। কিন্তু ইন্টারনাল অডিটররা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে, সেটাকে আপনি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে পারবেন না। অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলার জন্য বা ইউজারদের জন্য ডিসক্লোজ করার জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করতে হয়, যে অডিট প্রয়োজন, সেটা হচ্ছে এক্সটার্নাল অডিটর দিয়ে আপনাকে অডিট করাতে হবে। আচ্ছা, আমি ধরেন আমি বাইরে থেকে একটা অডিট টিম হায়ার করলাম, যাদেরকে ধরেন হচ্ছে $10,000 দিব অডিট করার জন্য। এখন তারা অডিট করলো, অডিট করার পর দেখলো যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কোনো গরমিল নাই, সবকিছু ঠিক আছে, হ্যাঁ, তাও তো আমার $10,000 খরচ হচ্ছে। হ্যাঁ, তাহলে কিভাবে অবশ্যই আমার ফার্ম বেনিফিটেড হবে? এখানে কে যেন ঘুমাচ্ছে। অবশ্যই আপনার খরচ হবে, কিন্তু ফার্ম বেনিফিটেড হবে এই পারপাসে যে আপনি যে ইনফরমেশনটা যে আছে, আপনি যে ইনফরমেশনটা ইউজ করছেন বা আপনার যে ইউজার যারা আছে তারা যখন ইনফরমেশনটা ইউজ করছে, সেই ইউজ থেকেই হচ্ছে এই বেনিফিটটা আসবে। আচ্ছা। সাপোজ আপনি ওই ইনফরমেশনটা ইউজ করে আপনি কোনো ডিসিশন নিলেন, সেই ডিসিশনটা আপনার $5,000 ইকুয়াল হলো, তাহলে তো আপনার কস্ট আর বেনিফিটটা বেশি হলো না কস্টের চেয়ে। এই ওকে ম্যাম। বুঝেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ম্যাম কাইন্ডলি সবাইকে মিউট করে দিবেন একটু। ম্যাম কেউ ক্লাসে ঘুমাচ্ছে আনমিউট করে।
সেটা আমি ওর বুঝিনি ব্যাপারটা আসলে কি হচ্ছিল। ওর ম্যাম আমি সবাইকে তো মিউট শুনতে করে দিলে পাচ্ছি। হবে ম্যাম। ওর ঘুমাইতেছেন। ওর ওটা আচ্ছা ওটা ওমর ধরে বলতে হবে না। ফারুক 108। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নেই তাহলে হবে। তো সকালবেলা আসলে এই কি সময় ঘুমানো কোনো দোষ না, ভেরি আর্লি সময়টাই মর্নিং। দিনের। ক্লাস করাটা তো দায়িত্ব। জি ম্যাম, শীতের সকালে ঘুমিয়ে যেতেই পারে। শীত তো হ্যাঁ, শেষ ক্লাসের হয়ে সাথে সাথে গেল। ঘুমানোটা আগে। মানুষের ঘুম সব থেকে বেশি প্রয়োজন জীবন। তাই শুভ, তুমি রাতে 4টা বাজে মেসেজ না দিয়ে একটু 11টার দিকে একটু ঘুমানোর তাড়াতাড়ি চেষ্টা করো। ঘুমিয়ে সকালবেলা উঠে ক্লাস করবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ শুভ, ঘুমিয়ে অ্যাটেন্ডেন্সের হ্যাঁ, আমি সময় তো তুমি আছি খুবই ক্লাসে। সক্রিয় অ্যাক্টিভ হয়ে যাও, এগুলো আমি ঠিক তো না। আছি 4টা ক্লাসে। 5টার সময় তুমি দিও না মেসেজ। তুমি আমাকে রাত 4টার সময় মেসেজ দিছো। না স্যার,